বঙ্গবন্ধু বঙ্গবন্ধু মুজিববাদ 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 জয় বাংলা। নমাসের রক্তক্ষয়ী যুদ্ধ শেষে পাকিস্তান কারাগার থেকে দেশে ফিরে মুক্তিযোদ্ধাদের অস্ত্র জমা নিচ্ছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তখনই উচ্চারিত হয় মুজিববাদ শব্দটি। বঙ্গবন্ধু নিজে কখনো মুজিববাদ কি তার ব্যাখ্যা দেননি, তবে তার কার্যক্রম, পরিকল্পনা ও তাত্ত্বিক বিষয়গুলোর সমষ্টি করলে এমন একটি মতবাদ স্পষ্ট হয়ে ওঠে। মুজিববাদ মুজিববাদ। যে আঘাত করেছিলাম পাকিস্তানিদের, সে আঘাত করতে চাই এই ঘুরে ধরা সমাজ ব্যবস্থা। এটা হবে পিপুলস আর্মি, এটা পাকিস্তানের পেশাদারি আর্মি হবে না। এই বিচার বিভাগকে এমন করতে হবে 1 বছর 1.5 বছরের মধ্যে বিচার পায় তার বন্দোবস্ত করতে। শোষকদের রক্ষা করার জন্য এই গণতন্ত্র ব্যবহার করা হয়, সেই গণতন্ত্রে আমরা বিশ্বাস করি না। দুর্নীতিবাজদের বাংলার মাটিকে উৎখাত করতে হবে। যেখানে নির্যাতিত দুঃখী মানুষ আছে সেখানে আমরা যাব। 1972 সালে পশ্চিমবঙ্গের মানুষের প্রবল অনুরোধে বঙ্গবন্ধু 6 ফেব্রুয়ারি সেখানে যান। কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে এক ভাষণে ঘোষণা করেন স্বাধীন বাংলাদেশের 4টি মূলনীতির কথা। 4টে স্তম্ভের উপর চলবে: জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র আর ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। এর মধ্যে কোনো কিন্তু কিন্তু নাই। রাষ্ট্রের এই নতুন চিন্তাধারা তিনি সন্নিবেশিত করেন সংবিধানেও। 72 সালের 4 নভেম্বর নতুন রাষ্ট্রের সংবিধান পাশ হয় সংসদে। সেখানে বাংলাদেশের আদর্শ, নীতি, মৌলিক অধিকার, মানবিকতা ও মূল্যবোধ স্পষ্ট করেন। যে গণতন্ত্র যেসব দেশে চলেছে, দেখা যায় সেই সব দেশে গণতন্ত্র পুঁজিবাদকে প্রোটেকশন দেওয়ার জন্য গণতন্ত্র কাজ করে, এবং যেখানে প্রয়োজন হয় শোষকদের রক্ষা করার জন্য এই গণতন্ত্র ব্যবহার করা হয়। সেই গণতন্ত্রে আমরা বিশ্বাস করি না। আমরা চাই শোষিতের গণতন্ত্র, এবং সেই শোষিতের গণতন্ত্র অর্থ হলো যে আমাদের গণতন্ত্র যে বিধিবিধি আছে, যে সমস্ত প্রভিশন করা হয়েছে, তাতে এই দেখে দুঃখী মানুষ যাতে প্রোটেকশন পায় তারই বন্দোবস্ত আছে। ওই শোষক যে প্রতিষ্ঠা হয় তার প্রোটেকশন নাই। বিদেশের থেকে হাওলাত করে আনিয়া সমাজতন্ত্র হয় না। তা যারা করতে গেছেন কোনদিন সমাজতন্ত্রে করতে পারেন নাই। তারপরে আসলো ধর্ম নিরপেক্ষতা। ধর্ম নিরপেক্ষতা মানে ধর্মহীনতা নয়। বাংলার প্রত্যেকটা মানুষের ধর্ম কর্ম করার অধিকার থাকবে। শুধু আমাদের আপত্তি এইখানে যে পবিত্র ধর্মকে রাজনীতিতে ব্যবহার করে একে যেন গান্দা করতে না দেওয়া হয় ভবিষ্যতে। একজন মানুষ হিসেবে সমগ্র মানব জাতি নিয়ে আমি ভাবি। একজন বাঙালি হিসেবে যা কিছু বাঙালির সঙ্গে সম্পর্কিত তাই আমাকে গভীরভাবে ভাবায়। এই নিরন্তর সম্প্রীতির উৎস ভালোবাসা, অক্ষয় ভালোবাসা, যে ভালোবাসা আমার রাজনীতি এবং অস্তিত্বকে অর্থবহ করে তোলে। নিজের সম্পর্কে 1973 সালের মে মাসে এমনটি লিখেছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার অস্তিত্ব জুড়ে ছিল বাঙালি জাতীয়তাবাদ। বাঙালির স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের দেয়ালে দেয়ালে তার রাজনৈতিক আদর্শের ভিত তৈরি হয়েছিল। শোষণ বঞ্চনায় পিষ্ট হয়ে তৈরি হয়েছিল মূল্যবোধ। বৈষম্যের বেড়াজাল ছিন্ন করে তিনি বুনেছিলেন মানুষের মুক্তির স্বপ্ন। বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবন শুরুই হয় নির্যাতিত, নিপীড়িত ও দুঃখী মানুষের মুক্তির কথা বলে। শুরুতে পাকিস্তান আন্দোলনের সঙ্গে থাকলেও 47 সালের পরপরই তিনি ঘুরে দাঁড়ান। 1948 সালে বাংলা ভাষার ওপর আঘাত এলো। তখন তার চেতনা আলোড়িত হয়। শুরু করেন ভাষা আন্দোলন। এরপর এগিয়েছেন ধাপে ধাপে। 70 সাল পর্যন্ত পাকিস্তানের 23 বছরের 12 বছরই তার কেটেছে কারাগারে। লক্ষ্য একটি, জাতির স্বাধীনতার স্বপ্ন পূরণ। I love my people and my people loves me. I am ready to sacrifice everything for them.
And naturally, they will also sacrifice everything for what I say. And I am fighting for a principle, for a cause, and for the emancipation and freedom of my people. And definitely, the people who have been oppressed for long 23 years. 200 বছরের শোষণের ধারার শাসন ব্যবস্থা থেকে বাঙালির মুক্তি চেয়েছিলেন বঙ্গবন্ধু। চেয়েছিলেন ক্ষুধা দারিদ্র্যমুক্ত একটি রাষ্ট্র। এজন্য নিজস্ব দর্শনও ছিল তার। অন্নদাশঙ্কর রায় বঙ্গবন্ধুকে পরবর্তীতে স্বাধীনতার পরে বলছে, আপনি স্বাধীনতার কথা কখন ভাবছেন? বলে 47 সনে। বলে কি করে হয়? বলে না, আমরা তো আন্দোলন করেছি। আমি লাহোর প্রস্তাব দেখেছি, আমি সরওয়ার্দী কিরণ শঙ্কর ফর্মুলা দেখেছি, ক্যাবিনেট মিশন দেখেছি, একটার পর একটা তো বিফল হয়ে গেল। এবং যে পাকিস্তানের জন্ম হবে দেখতেছি, ওটা তো ইসলাম ভিত্তিক, ধর্মভিত্তিক হবে, দ্বিজাতি তত্ত্বের। এইখানে তো আমার বাঙালির কোনো স্বাধীনতা থাকবে না, আমার তো অর্থনৈতিক অবস্থা। সেই জন্য আমি তখন থেকে ভেবেছি, কিন্তু পাকিস্তানকে সমর্থন করছি এই জন্য যে বড় দুশ্মন চলে যাক, তারপরে লোকালি এটাকে ডিল করব। আমাদের যে স্বাতন্ত্র বাঙালি, ভিন্ন জাতি, আমাদের ভাষা, আমাদের ঐতিহ্য, আমাদের কৃষ্টি কালচার, আমাদের দীর্ঘদিনের ইতিহাস সবই কিন্তু ভিন্ন। 48-এর প্রথম দিকের থেকেই যখন ভাষা আন্দোলন শুরু হলো, তখন থেকেই বঙ্গবন্ধু এর মধ্যে সম্পৃক্ত হয়ে গেলেন। যে ওইটাই হলো বাঙালি জাতীয়তাবাদের অঙ্কুর। জাতীয়তাবাদী এই আদর্শের জন্য তিনি সুভাষচন্দ্র বসুর কাছেও যেরকম দায়ী, নজরুলের কাছেও ঠিক তেমনিভাবে, এবং চিত্তরঞ্জন দাস, এবং অবশ্যই শের বাংলা। বঙ্গবন্ধুর রাজনৈতিক দর্শন বলতে অবশ্যই গণতন্ত্র, জনগণের গণতন্ত্র, শোষিতের গণতন্ত্র, সেই হিসেবে তিনি কাজ করছিলেন আমি মনে করি। এবং অসাম্প্রদায়িক একটি রাজনৈতিক দর্শন, বাংলাদেশকে মানুষের রাষ্ট্র করতে চেয়েছিলেন। বাংলাদেশের জনগণের সঙ্গে নিজেকে একাকার করে দিয়েছিলেন বঙ্গবন্ধু। আপামর জনগণের জন্য তার ভালোবাসার অভিব্যক্তি তাকে অনন্য করেছে। বাঙালি জাতীয়তাবাদের কথা তিনি বলতেন বুক ফুলিয়ে, গর্ব করতেন বাংলাদেশ নিয়ে। বাংলা স্বাধীন হয়েছে, বাংলার পতাকায় দুনিয়া ওড়ে, বাংলা জাতিসংঘের সদস্য, বাংলা যৌথপক্ষের সদস্য, বাংলা কমনওয়েলথের সদস্য, বাংলা ইসলামিক সামিটের সদস্য। বাংলাদেশ দুনিয়ায় এসছে, বাংলাদেশ থাকবে, কেউ একে ধ্বংস করতে পারবে না। মুক্তিযুদ্ধের পর বাংলাদেশের অর্থনীতি বলতে কিছুই ছিল না। অনেকটা শূন্য থেকে শুরু করতে হয়েছে বঙ্গবন্ধুকে। যুদ্ধ বিধ্বস্ত দেশে প্রবৃদ্ধির হার ছিল একেবারেই নিচে, -9%। বাংলাদেশের অর্থনীতির মূল চালিকা শক্তি কেন্দ্রীয় ব্যাংকের সেই করুণ হাল আর নেই। এর অবয়ব শুধু পাল্টায় নাই, ভেতর হয়েছে অনেক সমৃদ্ধ এবং শক্তিশালী, এর ব্যাপ্তিও বেড়েছে অনেক। মুক্তিযুদ্ধে ধ্বংস হয় দেশের 1000 মাইল রেলপথ, 2000 মাইল সড়ক পথ, 299টি রেল সেতু এবং 174টি সড়ক সেতু। বিদ্যুৎ কেন্দ্র ও শিল্প কলকারখানাও ধ্বংস হয় অনেক। স্বাধীনতার পরপরই বিধ্বস্ত দেশ চালাতে কঠিন এক বাস্তবতার মুখোমুখি হতে হয় বঙ্গবন্ধুকে। এই যে পলায়ন পর পাকিস্তানি সেনাবাহিনী, তারা তো সব কিছু ধ্বংস করে গেল। বন্দরে মাইন পুঁতে গেল, স্কুল কলেজে মিলিটারি বসাইয়া নষ্ট করলো, কল কারখানা, ব্যাংক, বিমা, শিল্প প্রতিষ্ঠান সব কিন্তু ছেড়ে দিয়ে পাকিস্তানিরা পলায়ে গেল। কাজে নতুন করে সব কিছু শুরু করতে হলো। বঙ্গবন্ধু যখন এলেন, এমনি তো দেশ ধ্বংসস্তূপ, কিছু নেই বলতে গেলে। তার মধ্যে 1 কোটি মানুষ ভারত থেকে ফেরত এলো, তাদেরকে বিভিন্ন জায়গায় তাদের বাসস্থানের ব্যবস্থা করা, খাবার ব্যবস্থা করা, চাষাবাদের ব্যবস্থা করা, একটা গেল। দেশের মধ্যে এই যে তখন যে গণহত্যা,
এবং অত্যাচার, তার ফলে দেশের মধ্যেও তো প্রায় 2 কোটি মানুষ বাস্তুহারা হয়েছিল। তারা যখন ফিরে এসে দেখেছে তাদের তো ঘরবাড়ি নাই, অনেক নিশ্চিহ্ন, কোথায় যাবে, কি করবে? তাদের জন্য টিন, ঢেউ টিন, তাদের জন্য খুঁটি, বাঁশ, এগুলো সব সরকারকে ব্যবস্থা করতে হয়েছে। আবার রাস্তাঘাট, ব্রিজ, এগুলো বর্ণনা দিয়ে তো শেষ করা যাবে না। এত সব সংকটের মধ্যে দেশের সামাজিক ও অর্থনৈতিক কর্মপদ্ধতি বাস্তবায়নে বঙ্গবন্ধু যে পরিকল্পনা কমিশন গঠন করেন তাকে নির্দেশ দেন বিদেশি অর্থঋণ ছাড়া একটি পরিকল্পনা তৈরি করার। বঙ্গবন্ধু বিশ্বাস ছিল বাইরে থেকে আমি লোককে ব্যবহার করব না। তো দিস ওয়াজ দ্য ফার্স্ট প্ল্যান in going back to Pakistan of first plan, second plan, third plan, fourth plan, যেখানে কোনো ফরেনার্স ইন দি ওভারঅল মেকিং অফ দ্য প্ল্যানে হাত ছিল না। বাংলাদেশের কনটেক্সটের মধ্যে আমার দেশে ছিল কি এটা সাধারণ লোকের পক্ষে হবে। We will not create opportunities for inequality to emerge in any big way. তো এইভাবে এখন একটা প্ল্যান তৈরি করতে হবে। তো এই যে সমবায়ের আইডিয়াস, তারপর ওয়ার্কার পার্টিসিপেশনের আইডিয়াস, ওয়ার্কারের ওনারশিপের আইডিয়াস, এসব we could incorporate this as objectives of the plan. Plan preparation we began roughly August 1972. Or we presented plan to the cabinet প্রায় September 1973, এক বছরের মধ্যে। প্রথম লক্ষ্য বলা আছে রিডাকশন অফ পভার্টি, এবং এটা বাংলা ইংরেজিতে করেছিল রিডাকশন অফ পভার্টি, এবং তারপরে সেন্টেন্স দিস ইজ দি ওভাররাইডিং অবজেক্টিভ অফ দিস গভর্নমেন্ট। 1972 সালেই বঙ্গবন্ধু ব্যাংক, বিমা ও সব বৃহৎ শিল্প কারখানাকে রাষ্ট্রীয়করণ করেন। জানান শিল্প কারখানার ম্যানেজমেন্ট বোর্ডের 40% শ্রমিক থাকবে। ক্ষুদ্র ও মাঝারি শিল্পগুলোকে বাঁচিয়ে রাখার জন্য লগ্নি করা হবে। ব্যাংক, ইন্স্যুরেন্স, ইন্ডাস্ট্রিজ, কাপড়ের কল, চট কল, সুগার, সবকিছুই আমরা জাতীয়করণ করে ফেলেছি। এর মানে হলো যে শোষক গোষ্ঠী যেন এই গণতন্ত্রকে ব্যবহার করতে না পারে, শোষিত রক্ষা করার জন্য এই গণতন্ত্র ব্যবহার হবে। জাতীয়করণ করা হলো, যে সমস্ত ব্যাংক, শিল্প, বাণিজ্য, সেগুলো সব যখন একসঙ্গে কাজ শুরু করে দিল, তখন তো কাজের উন্মাদনায় সকলে নেমে গেছে। কি কি মন্ত্রণালয় হবে সেগুলো তালিকা করা হলো। নতুন মন্ত্রণালয় তো অনেক হলো, পাট মন্ত্রণালয় ছিল না, জাতীয়করণ ছিল না, শিল্প মন্ত্রণালয়, কিন্তু তার সঙ্গে জাতীয়করণ করা হলো বিশাল একটা অংশ, তাদেরকে আবার আনা হলো ন্যাশনালাইজড ইন্ডাস্ট্রিজ ডিভিশন। দেশ তৈয়ার হবে যেখানে একটু বৈষম্য হবে না প্রোডাকশন প্রসেসের মধ্যে। আমার এইরকম একটা সরকার ও সাধারণ লোক এক হয়ে তারপর ওনার এখন একটা বড় এন্টারপ্রাইজ বি উনি এখন একটা চালাতে পারবেন এখানে। বঙ্গবন্ধু এসেই প্রথম, এবং জেলা প্রশাসন আবার ব্যবস্থা ঠিক করা দরকার, উনি প্রথমেই যেটি করলেন আমাদের এই প্রস্তাবে, সেটি হলো ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন রেস্টোরেশন কমিটি। জেলা প্রশাসনের রেস্টোরেশন মানে তার গড়ে তোলা, একই সঙ্গে ওই যে বেতনের বিভিন্ন রকমের বিভিন্নতা, তার ফলে অসন্তোষ, নানা রকম, সরাসরি পে কমিশন করে দেওয়া হলো রব সাহেবকে দিয়ে। রব সাহেব ওই কমিশনে তারা বলে দিলেন 10 গ্রেড হবে ন্যাশনাল পে। তারপরে মোজাফফর আহমদ চৌধুরী সাহেবকে দিয়ে প্রশাসনিক সংস্কার কমিশন করা হলো, তারও যে ব্যবস্থাগুলো তিনি করলেন সেগুলো কিছু কিছু বাস্তবায়ন শুরু হলো। কুদরতে খোদা সাহেবকে দিয়ে শিক্ষা কমিশন করা হলো, শিক্ষা কমিশনেরও অনেক প্রস্তাব বাস্তবায়ন শুরু হলো। এবং যেহেতু সরকারের ভেতরে ভালো অনেক জায়গায় আমরা পাচ্ছিলাম না, এবং বাইরে বঙ্গবন্ধুর ধারণাই ছিল আমরা বাইরের থেকে নিয়ে আসবো সচিব, সার্ভিস কাডারের কেউ না, বাইরের থেকে এনে সবাইকে করা হলো। এই যে ব্যবস্থাটা তৈরি করে গড়ে তোলা হলো, এইটা তো বিশাল কর্মযজ্ঞ। 100 বিঘার উপরে কারো জমি থাকবে না, এই সিলিংটা করে দিয়েছিলেন। এবং করে দেওয়াতে তড়িঘড়ি করে বহু লোক জমি বিক্রি টিক্রি করে দিয়ে মোটামুটি একটা বড় একটা ইম্প্যাক্ট হয়েছিল। 1972 সালে দেশের বাজেট ধরা হয় 786 কোটি টাকা। এর মধ্যে পুনর্বাসন ও উন্নয়নের জন্য বরাদ্দ রাখা হয় 510 কোটি টাকা। এই বাজেটের 21% রাখা হয় শিক্ষা খাতে, প্রতিরক্ষা খাতে মাত্র 8%।
73 সালে বঙ্গবন্ধু 37,000 প্রাথমিক বিদ্যালয় সরকারি করেন। কৃষি জমির মালিকানা সীমারেখা করে দেন সর্বোচ্চ 100 বিঘা। 1974 সালে দেশের বাজেট 1000 কোটি টাকার উপরে ধরা হয়। সেখানেও পুনর্বাসন ও শিক্ষা খাতে বরাদ্দ বেশি। বাজেটে শিক্ষা যে সবচেয়ে বেশি বরাদ্দ দিলেন, সমস্ত প্রাইমারি স্কুলকে সরকারিকরণ করলেন, সমস্ত প্রাইমারি শিক্ষককে বেশি বেতন এবং মর্যাদা দেওয়ার জন্য তাদেরকে কিন্তু সরকারি কর্মকর্তা কর্মচারী হিসাবে গণ্য করলেন। অর্থাৎ রাষ্ট্রবিদ্যার তার যে নাগরিক তাদের শিক্ষার ভার নিল এবং সেখানে তার বারে বারে মাথায় কাজ করেছে যে আমি দারিদ্র্য থেকে মুক্তি দেব এবং দারিদ্র্য থেকে মুক্তি দিতে গেলেই আমাকে এই জিনিসগুলো আমাকে ব্যবস্থা করতে হবে। একেবারে কৃষিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিলেন, কারণ তারা আমাদেরকে খাওয়ায়। খালি কৃষিতে তো হবে না, কৃষি আমার পেট ভরাবে, কিন্তু লাগবে শিল্প। বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন বিসিক, এটা কিন্তু 56 সালে যখন শিল্পমন্ত্রী ছিল পূর্ব বাংলার তখন করেছিল। এটাকে বড় করলো, করে প্রত্যেকটা মহকুমায় প্রত্যেকটা জেলায় এটা ইন্ডাস্ট্রিয়াল এস্টেট করলেন, যেখানে শিল্প স্থাপন হবে, মানুষ কাজ পাবে। বারবার বলা হয়েছে, সংবিধানে বলা হয়েছে, পরিকল্পনা কমিশনে বলা হয়েছে বিদ্যুতায়ন জরুরি, কারণ বিদ্যুতায়ন না হলে অর্থনৈতিক কর্মকাণ্ড সঠিকভাবে করা যায় না। বঙ্গবন্ধু সরকার প্রথাগত নয়, ছিল ভিন্ন চিন্তাভাবনার। শুধু রাষ্ট্র কাঠামোই ভিন্ন নয়, চেয়েছিলেন অন্যরকম সেনাবাহিনীও। মিলিটারি একাডেমির এক অনুষ্ঠানে ঘোষণাও করেছিলেন, তোমরা পাকিস্তানের সৈনিক নও, তোমরা বাংলাদেশের সৈনিক। তোমরা হবে আমার পিপুলস আর্মি। তোমরা পেশাদার বাহিনী নয়, তোমরা শুধু সামরিক বাহিনী নও। তোমাদের দরকার হলে নিজের উৎপাদন করে খেয়ে তোমাদের দেশকে বাঁচতে হবে। বঙ্গবন্ধু তো দীর্ঘকাল দেখেছেন আর্মি রুল, মার্শাল ল কি হতে পারে, কত কঠিন কত ক্রূর এবং কত ইয়ে হতে পারে, নিষ্ঠুর হতে পারে, সেগুলো তো দেখেছেন। মানুষের বঞ্চনা কীরকম হতে পারে এবং শোষণ কাকে বলে সবই তো দেখেছেন। কাজে উনি করেছিলেন সকলকেই। এর মধ্যে সিভিল সার্ভেন্ট ছিল, প্রশাসক ছিল, মিলিটারির লোক ছিল, শিক্ষাবিদ ছিলেন, নানা রকম সমাজের সব স্তরের থেকে, এবং সকলকে নিয়েই বাকশালে বিভিন্ন রকমের কমিটি করা হয়েছে। বঙ্গবন্ধু যখন রাষ্ট্র ক্ষমতায়, বিশ্বে তখন চরম সংকটকাল। মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন, দুই পরাশক্তির স্নায়ুযুদ্ধ। তার সাথে যুক্ত হয় প্যালেস্টাইন নিয়ে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের মধ্যে ভয়াবহ যুদ্ধ। 1973 সালে টালমাটাল এই বিশ্বে বাংলাদেশ পড়ে যায় নাজুক এক অবস্থায়। মধ্যপ্রাচ্যে ভয়াবহ যুদ্ধ। একদিকে ইসরায়েল, তার সমর্থনে পশ্চিমা বিশ্ব, অন্যদিকে আরব বিশ্ব। এই সময়ে জ্বালানি তেলের মূল্য বেড়ে যায় কয়েকশো গুণ বেশি, খাদ্যমূল্য ওঠে অস্বাভাবিক। তার প্রভাব পড়ে নতুন রাষ্ট্র বাংলাদেশেও। আজ প্যালেস্টাইনে আমি তাদের দাবি, আরব ভাইদের ন্যায্য দাবি সমর্থন করে বাংলার মানুষ, এবং আরব ভাইদের পিছনে থাকবো প্যালেস্টাইনকে উদ্ধার করার জন্য। এও আমাদের পলিসি। যেখানে নির্যাতিত দুঃখী মানুষ আছে সেখানে আমরা যাব। শ্রমিক ভাইরা, আমি জানি আমি শ্রমিক প্রতিষ্ঠান করতেছি, আপনাদের প্রতিনিধি নিয়ে ইন্ডাস্ট্রি ডিপার্টমেন্ট, লেবার ডিপার্টমেন্ট, শ্রমিক প্রতিনিধিরা বসে একটা প্ল্যান করতে হবে। সেই প্ল্যান অনুযায়ী কি করে আপনারা বাঁচতে পারেন তারা বন্দোবস্ত করতে হবে। ওই সময় পুরো পৃথিবীতে ওয়ার্ল্ড প্রাইসেস বিগ্যান গোয়িং আপ। তেলের দাম, তারপর তেলের দাম থেকে আর সব কমোডিটিসের দাম, তারপর আর সব ইম্পোর্টের দাম। তো যেসব আমার প্ল্যানের হিসাব ছিল as to what you would be needing as resources, সব তো তছনছ হয়ে গেল because of the complete change in the world situation. তো এইটা নিয়ে তারপর by the time you would have had the opportunity to
revise that plan and implement it. তারপর তো 1974 তো একটা তো কি আন্তর্জাতিক একটা সংকট চলছে, তারপর তো আমার বন্যা হলো ওই সময়, এন্ড দেন তারপর তো ইউএসএ চাপের উপরে আমার ওই ফুড ক্রাইসিসের সংকট হলো। নানা অর্থ সংকট মোকাবেলায় বঙ্গবন্ধু কিউবার কাছে পাট বিক্রি করেছিলেন। এর জন্য বাংলাদেশে আসতে থাকা খাদ্য মাঝ সমুদ্র থেকে ফিরিয়ে নেয় মার্কিন যুক্তরাষ্ট্র। নানা অনুরোধের পরও টাকা দিয়ে কিনতে চাওয়া সেই খাদ্য সামগ্রী বাংলাদেশকে দেয়নি মার্কিন সরকার। দেশে খাদ্য সংকট তখন তীব্র হয়। যেহেতু আমরা কিউবার সঙ্গে আমাদের একটা ইকোনমিক রিলেশনশিপ ছিল, তো তখন আমেরিকানরা যেহেতু ওরা সেটাতে স্যাংশন দিচ্ছিল এবং আমেরিকানরা তখন এখানে ও খাওয়ার আমরা কিনেও আনতে চেয়েছি, কিন্তু তখনও আমেরিকানরা সেটা তখন দেয় নাই। অতএব সেটাও একটা মানে বড় কারণ যে আমাদের তখন আমদানি তখন মানে হচ্ছে না। ৭৪ সালে দেশের ওপর দুর্যোগ গেছে অনেক। একে তো আন্তর্জাতিক সমস্যা, অন্যদিকে দেশে হলো ভয়াবহ বন্যা, অনেক ফসলহানি হলো, মানুষের কষ্ট বাড়ল। এই দুর্যোগ পীড়িত করে বঙ্গবন্ধুকে। দুর্ভিক্ষ সামাল দিতে হিমশিম খেতে হয় তার সরকারকে। দেশের প্রতিটি সমস্যাকে বঙ্গবন্ধু দেখতেন গভীরভাবে। এই সমস্যা তাকে তাড়িত করত। বক্তৃতায় বলতেনও অকপটে, সমাধানের পথও খুঁজতেন। আমার পাটের দাম নাই, আমার চায়ের দাম নাই, আমি বেচতে গেলে অল্প পয়সায় বিক্রি হয়, আর আমি যখন কিনে আনি যারা বড় বড় দেশ তাদের জিনিসের দাম অনেক বাড়ায় দেওয়া হয়েছে, আমরা বাঁচতে পারি না। দুর্ভিক্ষ মোকাবেলা করতে কঠিন হলেও সেই বছরই বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি হয়েছিল রেকর্ড পরিমাণ। আমেরিকার একটা কাগজ ছিল জার্নাল এশিয়ান সার্ভে, তার জন্য একটা অ্যানুয়াল একটা রিপোর্ট লিখতে হতো, এবং সেখানেও আমি দেখাচ্ছিলাম যে ৭৪-এর যদিও আমাদের দেশে একটা মন্বন্তরের মতন হয়েছিল, কিন্তু ৭৪-এর মাঝ থেকে পরের দিকে আমরা দেখছি যে ইকোনমিক যে সমস্ত ইন্ডিকেটার্স সেগুলা কিন্তু ক্রমশ আসলে ভালো হওয়ার দিকে। অর্থনৈতিক যে প্রবৃদ্ধি হয়েছিল সেটা বঙ্গবন্ধুর শেষ বছর ৭৪-৭৫ সনে ৭.৮ হয়। আমরা এখন মাত্র ওই পর্যায়ে গিয়ে পৌঁছতে পেরেছি। ওনার অর্থনীতি এমনভাবে সাবলীল ছিল, এমনভাবে ফলপ্রসূ হওয়া শুরু করলো যে এটা অনেক বেশি বার্ষিক প্রবৃদ্ধি হতে লাগলো। যে কোনো অন্যায় অনিয়মের বিরুদ্ধে স্পষ্ট কথা বলেছেন বঙ্গবন্ধু, কোনো রাগঢাক না করেই সবাইকে নির্দেশ দিতেন অভিভাবকত্বের অধিকার নিয়ে। সরকারি কর্মচারীকে বলবো, মনে রেখো এই স্বাধীন দেশ ব্রিটিশ কলোনি নয়, পাকিস্তানি কলোনি নয়। যে লোককে দেখবা তার চেহারাটা মতো বাবার মতো, তোমার ভাইয়ের মতো, ওর পরিশ্রমের পয়সা ওরাই হবে সম্মান বেশি পাবে, কারণ ওরা নিজে কামাই করে খায়। বঙ্গবন্ধু সমগ্র জনগণের জন্য গণতন্ত্রকে অর্থপূর্ণ করে তুলতে চেয়েছিলেন। বিচার ব্যবস্থা সংস্কারের পরিকল্পনা নিয়েছিলেন যাতে জনগণ ন্যায় বিচার পেতে পারে। বাংলাদেশের বিচার ইংরেজ আমলের বিচার, আল্লাহর মর্জি। যদি সিভিল কোর্টে কেস পড়ে, সেই মামলা শেষ হতে লাগে 20 বছর। আমি যদি উকিল হই, আমার জামাইরে উকিল বানাইয়া কেসটা দিয়ে যাই, ও মামলার ফয়সালা হয় না। আর যদি ক্রিমিনাল কেস হয়, 4 বছর 3 বছর আগে শেষ হয় না। এই বিচার বিভাগকে নতুন করে এমন করতে হবে যে থানায় ট্রাইব্যুনাল করার চেষ্টা করছি আমরা, এবং সেখানে যদি মানুষ 1 বছর 1.5 বছরের মধ্যে বিচার পায় তার বন্দোবস্ত করতেছি। দেশের ভেতরে তখন অস্থিরতা, উগ্রপন্থীদের ত্রাস, পাটের গুদামে আগুন, থানা লুট, প্রকাশ্যে রাজনৈতিক নেতাকর্মী হত্যাকাণ্ড, বিভীষিকাময় এক পরিস্থিতি তৈরি হয়। আরেক শ্রেণী লুটপাট, চোরাচালান ও অবৈধ সম্পদ করতে থাকে। এইসব অনিয়ম প্রতিরোধের ডাক দেন বঙ্গবন্ধু। কিছু কিছু পাকিস্তানি দালাল আজ এই বাংলাদেশে খেলছে, যারা আজ আমার পাটের গুদামে আগুন লাগে। পাটের গুদাম বাংলার সম্পদ,
আজ চোর গুন্ডা বদমায়েশ ডাকাতরা যারা অস্ত্র পেয়েছে গ্রামে গ্রামে ডাকাতি করে, দুঃখী মানুষ ঘুমাতে পারে না। বাংলার মানুষ আমার কাছে খাবার চায় না, বাংলার মানুষ আমার কাছে শান্তিতে ঘুমাতে চায়। জনগণের কপারেশন করতে হবে, খুঁজে খুঁজে বাইর করতে হবে ডাকাতদের, খুঁজে খুঁজে বাইর করতে হবে দুর্নীতিবাদদের, খুঁজে খুঁজে বাইর করতে হবে দলগুলোকে। আর সরকার যদি হয়, যেমন বর্ডারে আমি আর্মি দিয়ে দিছি, স্মাগলিং বন্ধ হয়ে গেছে, সরকার যদি হয় আর্মি ক্রমে গ্রামে গ্রামে দেব এই ডাকাতদের খতম করার জন্য। স্বাধীনতার পর ৩ বছর বঙ্গবন্ধুর রাষ্ট্র ব্যবস্থা ছিল একরকম, কিন্তু পরিবেশ পরিস্থিতিতে সেই চিন্তার লক্ষ্য পরিবর্তন না করেই এর পুনর্বিন্যাস করেন তিনি। আন্তর্জাতিকভাবে অর্থনৈতিক সংকট, দেশের ভিতরে চরম বিশৃঙ্খল অবস্থা, সদ্য স্বাধীন দেশে দেশি বিদেশি নানা তৎপরতার কারণে বঙ্গবন্ধু তার ভাবনা বদলিয়ে দেন। পুঁজিবাদীদের অভিসন্ধি ও কার্যকলাপ সম্পর্কে তিনি এ সময় আরো গভীরভাবে সচেতন হয়ে ওঠেন। এই দিন থাকবে না। আমরা বাংলাদেশের মানুষ, আমার মাটি আছে, আমার সোনার বাংলা আছে, আমার পাট আছে, আমার চা আছে, আমার ফরেস্ট আছে, আমার মাছ আছে, আমার লাইভ স্টোর আছে। যদি ডেভেলপ করতে পারি ইনশাআল্লাহ, এই দিন আমাদের থাকবে না। পৃথিবী 2 ভাগে বিভক্ত, শোষক আর শাসিত। বঙ্গবন্ধু ঘোষণা করেছিলেন তিনি শোষিতের পক্ষে, আর এই মানুষগুলোর মুক্তির জন্যই তার যত আন্দোলন সংগ্রাম। বাংলার সেই দুঃখী মানুষগুলোর যখন মুক্তি আসছিল না, তখনই বঙ্গবন্ধু তার সিদ্ধান্ত পাল্টালেন, পরিবর্তন করলেন তার শাসন ব্যবস্থার। শোষিত মানুষের গণতন্ত্র, বঞ্চিত মানুষের সমাজতন্ত্রকে ভারসাম্যপূর্ণ করে গড়ে তুলতে বঙ্গবন্ধুকে তখন হাঁটতে হয় জনগণের নতুন মুক্তির রাজনীতিতে। 1975 সালের 25শে জানুয়ারি নতুন ব্যবস্থায় যান বঙ্গবন্ধু। সব রাজনৈতিক দলের সমন্বয়ে গড়ে তোলেন বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ বাকশাল। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, ন্যাপ, মুজাফফর সহ বিভিন্ন রাজনৈতিক দল এতে যোগ দেয় আমলা, শিক্ষক, বুদ্ধিজীবী, সামরিক বাহিনীর সদস্যরাও। ধারণাটা হলো যে ঢাকার থেকে পুরা দেশটাকে শাসন ব্যবস্থার মধ্যে রাখা সম্ভব নয়। স্থানীয়ভাবে একটা প্রতিটি মহকুমায় উনি জেলা করে ফেললেন, জেলায় একজন গভর্নর থাকবে, তিনি হবেন ওই জায়গার মুখ্য নির্বাহী, এবং তাকে ব্যুরোক্রেসি খুব 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 বৈপ্লবিক কিন্তু পরিবর্তন তারা সমর্থন করবে। এটা কিন্তু রাজনৈতিক প্রশাসনিক দিক। কিন্তু আমি যেটা বলেছি আগে, অর্থনৈতিক যে দিক, যেটা সমবায়ের মাধ্যমে কৃষিতে বিপ্লব আনা এবং তার মাধ্যমে গরিব দুঃখী মানুষ যারা শতকরা 90% লোক, তাদের যে ভাগ্য বিবর্তন কি না করেছেন। 10 লক্ষ সার্টিফিকেট মামলা মাফ করে দিয়েছেন, গভীর নলকূপ বসিয়েছেন, বীজ, সার, তখন তো কীটনাশক ছিল, এইগুলাকে প্রায় বিনামূল্যে সাবসিডিতে গরিব কৃষকদের মধ্যে বিতরণ করার ব্যবস্থা করেছেন। এই ব্যবস্থার মধ্যে ছিল বাধ্যতামূলক বহুমুখী গ্রাম সমবায় গঠন, মধ্যস্বত্বভোগী গ্রামীণ জোতদার, মহাজন, ধনিক, বণিক শ্রেণীর উচ্ছেদ, উৎপাদন ব্যবস্থা ও উৎপাদন শক্তির বিকাশ সাধন, আমলাতন্ত্রের বিলুপ্তি এবং স্থানীয় সরকার ব্যবস্থা শক্তিশালী করা। বাংলাদেশের 65,000টা গ্রামে একটা করে কোঅপারেটিভ হবে, প্রত্যেক গ্রামে গ্রামে। এই কোঅপারেটিভ জমির মালিক জমি থাকবে, কিন্তু তার অংশ যে বেকার প্রত্যেকটা মানুষ, যে মানুষ কাজ করতে পারে, তাকে সেই কোঅপারেটিভের সদস্য হতে হবে। তাদের কাছে ফার্টিলাইজার যাবে, তাদের কাছে টেস্ট যাবে, তাদের কাছে ওয়ার্ক প্রোগ্রাম যাবে। আস্তে আস্তে ইউনিয়ন কাউন্সিল ওই টাউটের দল বিদায় দেওয়া হবে। তৃতীয় থানায় একটা করে কাউন্সিল হবে। এই কাউন্সিলে রাজনৈতিক কর্মী, কর্মচারী যে হয়, একজন তার চেয়ারম্যান হবে। এই জায়গাতে থাকবে ওই ডিপার্টমেন্টের সরকারি কর্মচারী,
আর তার আমাকে কৃষক শ্রমিক আওয়ামী লীগের প্রতিনিধি থাকবে, যুবক প্রতিনিধি থাকবে, কৃষক প্রতিনিধি থাকবে, তারা খানাকে চালাবে আর সমস্ত মহকুমা জেলা হয়ে যাবে। খেতে খামারে যে সমস্ত আইল আছে এগুলো উঠিয়ে দেবেন, উঠিয়ে লোকাল পর্যায়ে একটা করে সমবায় সমিতি করবেন, করে ওইখানে ট্রাক্টর এবং অন্যান্য আধুনিক পদ্ধতিতে চাষবাস করবেন। উনি স্বগতোক্ত করেছেন, ওটা লেখা নাই, স্বগতোক্তি করেছেন, তাহলে বোধহয় ফসল 5 গুণ হবে। 5 গুণ যদি হয় তাহলে আমার যে লাঙ্গলের পেছনে যিনি আছেন, লাঙ্গল যার জমিটা তার করবেন এটার প্ল্যান ছিল, তাকে এখন যা পায় তার দ্বিগুণ দেওয়া যাবে। তারপরেও কিন্তু অ্যাবসেন্টি মালিককে দেওয়া যাবে এবং সরকারের কাছে একটা হিস্সা আসবে। এই তার হিসাব কিতাব ছিল। ওই বাকশালী তো 64টা জেলা করে তিনি 64 জন গভর্নর করলেন। আজকে আমরা যে বিকেন্দ্রীকরণের কথা বলি, শুধু বিকেন্দ্রীকরণ করলেই তো হবে না, তাকে ক্ষমতা দিতে হবে। সেটাকে ইংরেজিতে একটা হলো ডিসেন্ট্রালাইজেশন, বিকেন্দ্রীকরণ, আরেকটি হলো ক্ষমতায়ন, সেটি হলো ডিভলিউশন অব অথরিটি। তো এইটি দুটোই বঙ্গবন্ধু তো নিয়ে এসেছিলেন। লোকাল মানুষকে একটু মোবিলাইজ করে উনি লেবার ডোনেট করবে এখানে, তারপর সরকার ওই যে সিমেন্ট, লোহা এসবের টাকা পয়সা দিবেন, কিন্তু লোকাল পার্টিসিপেশন সব প্রজেক্টের মধ্যে থাকতে হবে। এখানে কি সাধারণ লোক এসে উনি এমনি চাকরিও পাবেন এখানে, তারপর ওনার নিজের একটা পার্টিসিপেশন থাকবে। পাওয়ার ডিস্ট্রিবিউট করা আর অর্থনীতিকে অংশ নেওয়ার সুযোগ এখন একটা ডেমোক্রেটাইজ করা। বাংলাদেশের রাষ্ট্র কাঠামো বিবেচনায় বাকশাল ছিল একটি মাইল ফলক, তবে এটি বাস্তবায়িত হওয়ার সুযোগ দেওয়া হয়নি। বাকশাল আয়ু পেয়েছিল মাত্র 232 দিন। বাকশালের যে নিয়ম নীতিটা প্রচারিত হয়েছিল তার মধ্যে এই ধরনের কোনো কথা ছিল না যে সেনাবাহিনী কাজ করবে না, অধ্যাপকরা অধ্যাপকের কাজ করবে, তা নয়। কিন্তু একটা থাকবে, একটা আকাঙ্ক্ষার দিক থেকে, স্বপ্নের দিক থেকে এটি অত্যন্ত উঁচু মানের একটি নিরীক্ষাধর্মী রাষ্ট্র ব্যবস্থা ছিল। একদলীয় শাসনতন্ত্রের কথা এরা বারে বারেই বলে যে বাকশালী এটা সেটা, কিন্তু কেউ এদের একজনকে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, কেউ কি বাকশালের গঠনতন্ত্র পড়েছে? সাধারণ মানুষের ক্ষমতায়ন তো এরা চায় না। ওঠে বঙ্গবন্ধুকে হত্যার। সমাজ যেন ভুলে ভুলে গেছে। এই সমাজকে আমি চরম আঘাত করতে চাই। এই আঘাত করতে চাই যে আঘাত করেছিলাম পাকিস্তানিদের, সে আঘাত করতে চাই এই ঘুরে দেওয়া সমাজ ব্যবস্থাকে। গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা এই বৈষম্য দূর করা খুব কঠিন, কারণ পার্লামেন্ট থাকে তাদের হাতে, পার্লামেন্ট থাকে ব্যবসায়ীদের হাতে। সেই জায়গায় প্রকৃত গণতান্ত্রিক চেতনা সম্পন্ন এবং প্রকৃতি মানুষকে যারা ভালোবাসেন এবং গরিব দুঃখী মানুষের সামাজিক অগ্রগতি কামনা করেন, তাদের পক্ষে এইরকম অবস্থায় বৈপ্লবিক কোনো পদক্ষেপ ছাড়া অগ্রগতি অর্জন করা সম্ভব না। বঙ্গবন্ধু সেই পথে গিয়েছিলেন এবং সেই পথে গেলে মৃত্যুর মুখোমুখি হতেই হয়। আলেন্দেকে প্রাণ দিতে হয়েছে, আমাদের বঙ্গবন্ধুকেও প্রাণ দিতে হলো। নতুন রাষ্ট্রকে সমৃদ্ধশালী করে গড়ে তোলা এবং দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোর জন্য নানা পরীক্ষা নিরীক্ষা চালানো এবং তার প্রয়োগ পদ্ধতি করার পেছনে শক্তি ছিল বঙ্গবন্ধুর আপোষহীন নির্ভেজাল স্বদেশ প্রেম। সাধারণ মানুষ যে শোষিত হচ্ছে, তিনি যে তার 7ই মার্চের ভাষণে যে মুক্তির কথা বলেছিলেন, সেই মুক্তির আদর্শ যদি ধরা যায়, মুক্তি বলতে কিসের মুক্তি? আমরা এখন যে সোনার বাংলা বলছি তার সঙ্গে যদি মিলাতে চাই, মুক্তি প্রথম হলো দারিদ্র্য থেকে মুক্তি। তার দ্বিতীয় বিপ্লবের লক্ষ্য ছিল উৎপাদনমুখী অর্থব্যবস্থা ও তার সমতা এবং ক্ষমতার বিকেন্দ্রীকরণ ঘটিয়ে সমগ্র জনগণের জন্য গণতন্ত্রকে অর্থপূর্ণ করে তোলা। সেই স্বপ্ন বাস্তবায়ন করতে গিয়েই আত্মবিসর্জন দিতে হয় বঙ্গবন্ধুকে। বঙ্গবন্ধু যে সমস্ত মুক্তির কথা যেগুলো বলেছেন, যে আমি দুঃখী মানুষের মুখে হাসি ফোটাতে চাই, এটি তার আদর্শ। দুঃখী মানুষের মুখে হাসি ফোটাতে হলে কি হবে? এই যে কথাগুলো বললাম, তিনি মুক্তির কথা বলেছেন, ওইগুলো থেকে মুক্তি হলেই তো হাসি ফুটবে। হাসি ফুটলেই তখন আমি
আস্তে আস্তে এমন এক পর্যায়ে নিয়ে যাব বাংলাদেশকে, যখন বাংলাদেশকে অন্য সকলে ঈর্ষা করবে। স্বাধীনতার অর্ধশত বছরের দ্বারে এসেও বাংলাদেশকে সেই স্বপ্নের দিকে তাকিয়ে থাকতে হচ্ছে। এর গৌরব আলাদা, এর মর্যাদা আলাদা, এর বৈশিষ্ট্য আলাদা। এখন লক্ষ্য করতে হবে, তিনি সোনার মানুষের কথা বলেছিলেন, সেই সোনার মানুষের বড় অভাব বাংলাদেশে। বাংলাদেশের মানুষ এখন বঙ্গবন্ধুর আদর্শের প্রতি সেইভাবে মনোযোগী নয়। প্রত্যেকে টাকার পেছনে ছুটছে, প্রত্যেকেই নিজের স্বার্থের দিকে ছুটছে। গণতান্ত্রিক চেতনার কথা মুখে বলে বটে, কেউ কেউ সমাজতন্ত্রের চেতনার কথাও বলে, কিন্তু আসলে এর ধারে কাছেও নেই। যদি সত্যিকার অর্থে বাঙালিকে একটি অসাম্প্রদায়িক গণতান্ত্রিক মানবিক বাঙালি চেতনা উদ্বুদ্ধ জাতি রাষ্ট্রের প্রকৃত নাগরিক হতে হয়, তাহলে বঙ্গবন্ধুর আদর্শকে বুঝতে হবে, সেটাকে গ্রহণ করতে হবে এবং রাষ্ট্রীয় সকল ক্ষেত্রেই তার প্রতিষ্ঠা করতে হবে। যদি সেটি করা সম্ভব হয়, তাহলেই বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি আমাদের শ্রদ্ধা জানানো সফল হবে। 7 কোটি মানুষকে দাবায় রাখতে পারবো না। ৭১ সালের ৭ই মার্চ বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণে 3টি মর্মকথা ফুটে উঠেছিল। দাবায় রাখতে পারবা না। এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। আমরা যখন মরতে শিখেছি, তখন কেউ আমাদের দবাতে পারবে না। বঙ্গবন্ধু স্বাধীনতাকে গুরুত্ব দিয়েছিলেন, কিন্তু তার চেয়ে বেশি গুরুত্ব দিয়েছিলেন সাধারণ মানুষের মুক্তির বিষয়টিকে। সেই মুক্তির আকাঙ্ক্ষা কবে পূরণ হবে, সেই প্রশ্ন আছে এখনো। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম।